সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। প্রথমেই জেনে নেই পার্টস অফ স্পিচ কাকে বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটি ইংরেজি সেন্টেন্সের মধ্যে যতগুলো শব্দ থাকে সবগুলো শব্দই পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা স্পিচ মানে হচ্ছে কোনো কথা বা বক্তব্য, সেটার অংশ। পার্টস মানে হচ্ছে অংশ। প্রত্যেকটা শব্দই এক একটা অংশ। এগুলোর আলাদা আলাদা নাম আছে। সে নামগুলো কি কি থাকতে পারে সেটা আমরা এখন জেনে নিব। দেখতে পাচ্ছ লেখা আছে ইংরেজিতে পার্টস অফ স্পিচ ৮ প্রকার। অর্থাৎ ৮টি কি কি? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এখানে নাউন অর্থ বিশেষ্য, প্রনাউন অর্থ সর্বনাম, অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ, ভার্ব অর্থ ক্রিয়া, অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন অর্থ পদান্বয়ী অব্যয়, কনজাংশন অর্থ সমুচ্চয়ী বা সংযোজক অব্যয়, ইন্টারজেকশন অর্থ আবেগসূচক অব্যয়। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব প্রত্যেকটি পার্ট নিয়ে। অর্থাৎ নাউন, প্রনাউন এগুলো কাকে বলে, কি এগুলো দেখতে কি রকম, সেভাবে আমরা আলোচনা করব। প্রথমেই আলোচনা করছি নাউন নিয়ে। নাউন কাকে বলা হয়? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বুঝায় তাকে নাউন বলে। যেমন রহিম, করিম, ঢাকা, খুলনা, বয়, গার্ল, ফাদার, মাদার, অনেস্টি, কাইন্ডনেস, গোল্ড, আয়রন ইত্যাদি এগুলো। তো এখানে রহিম, করিম এগুলো একজন ব্যক্তির নাম। ঢাকা, খুলনা এগুলো বাংলাদেশের শহরের নাম, একটা সিটির নাম। বয়, গার্ল এগুলো হচ্ছে আম, ছেলে মেয়ে এদেরকে বোঝানো হয় বয় গার্ল। ফাদার, মাদার পিতামাতার নাম। সততা, তারপরে অনেস্টি মানে সততা, কাইন্ডনেস দয়া, গোল্ড অর্থ হচ্ছে স্বর্ণ, আয়রন অর্থ লোহা। তাহলে আমরা বুঝতে পারছি এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা এক একটা নাম। তো এই নাউনেরও আরো কয়েকটা পার্ট আছে, সেগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব। এখানে একটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ যে রহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স। অর্থাৎ রহিম এবং করিম হচ্ছে ভাই। এখানে দেখতে পাচ্ছ রহিম এবং করিম এই দুটি হচ্ছে নাউন। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তার মানে বুঝতে পারছো অনেস্টি এটি হচ্ছে একটি নাউন। তারপর বন্ধুরা, আমরা এরপর প্রনাউন নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। এখানে প্রনাউন গুলো দেখতে পাচ্ছ আই, উই, ইউ, দে, হি, শি, ইট। অর্থাৎ আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি বা তোমরাও হয় ইউ দ্বারা, দে অর্থ তারা, হি অর্থ সে, শি অর্থ হচ্ছে সে। তো হি আর শি দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। হি ব্যবহৃত হয় পুরুষদের ক্ষেত্রে সে বুঝাতে, শি ব্যবহৃত হয় মহিলাদের ক্ষেত্রে সে বুঝাতে। ইট অর্থ ইহা। কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছ। আসাদ ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল ডেইলি। অর্থাৎ আসাদ হচ্ছে ভালো ছেলে। এখানে আমরা ইউজ করেছি প্রত্যেকটা পরে হি। হি গোজ টু স্কুল ডেইলি, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে হি দ্বারা আসাদকে বোঝানো হয়েছে, কারণ একটি প্যাসেজে বা একটি প্যারাগ্রাফে একই নাউন বারবার ইউজ করাটা একটু খারাপ দেখায়, দৃষ্টিকটু। সো সেজন্য আমাদেরকে প্রনাউন ইউজ করতে হয়। আর প্রনাউন ইউজ করার জন্য এই আসাদ এই নাউনটিকে নাউনটিকে বোঝানো হয়েছে হি দ্বারা। আসাদ ভালো ছেলে, সে প্রত্যেকদিন নিয়মিত বা প্রত্যেকদিন স্কুলে যায়। তাহলে হি দ্বারা এখানে আসাদকে বোঝানো হয়েছে, সেজন্য হি এটি হচ্ছে আসাদের প্রনাউন হচ্ছে হি। তাহলে এবার পরের উদাহরণটি দেখো, বাংলাদেশ আন্ডার 19। U19 মানে আমি বুঝিয়েছি আন্ডার 19। UNDER মানে হচ্ছে আন্ডার, এর আদ্যক্ষর নিয়ে আমি তৈরি করেছি ইউ। U19 মানে আন্ডার 19 অন দা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ অনূর্ধ্ব 19 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়লাভ করেছে। দে ওয়ার গুড টিম, তারা ভালো দল ছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ অনূর্ধ্ব 19 এরা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং তারা ভালো দল ছিল, সেজন্য আমি তারা এইখানে দে অর্থ তারা, তারা দ্বারা কি বুঝিয়েছি? তারা দ্বারা বাংলাদেশ আন্ডার 19 কে বুঝিয়েছি। কারণ হচ্ছে এখানে আমরা চাইলে বাংলাদেশ আন্ডার 19 এই নাউনটি ইউজ করতে পারতাম, কিন্তু একটি প্যাসেজে বা একটি প্যারাগ্রাফে বা একই সাথে দুই তিনটি সেন্টেন্সে একই নাউন ইউজ করাটা একটু দৃষ্টিকটু, সেজন্য আমাদের প্রনাউন ইউজ করা উচিত। তো আমরা এখানে বাংলাদেশ আন্ডার 19 এর পরিবর্তে দে এই প্রনাউনটি ইউজ করেছি। এবার আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে।
অ্যাডজেক্টিভ কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে দেখতে পাচ্ছ যেমন গুড, ব্যাড, ইল, রেড, ওয়ান, টু, মাচ, মেনি এগুলো। তো গুড অর্থ ভালো, অর্থাৎ কারো কারো আচরণ কেমন, তার আচার ব্যবহার কেমন এটা বোঝানোর জন্য আমরা গুড ব্যবহার করে থাকি। ব্যাড এটি দ্বারা খারাপ, তার আচার ব্যবহার কেমন, সে খারাপ বা পড়ালেখা খারাপ বা পড়ালেখা ভালো এটা বোঝানোর জন্য গুড। বা তারপর ইল, ইল দ্বারা অসুস্থতা বোঝানো হয়, তার শারীরিক অবস্থা কেমন সেটা বোঝানোর জন্য ইল। রেড এটা কালার কেমন, কোন অবস্থায় আছে কালারটি সেটার জন্য রেড। এরপরে আমরা ওয়ান, ওয়ান দ্বারা সংখ্যা বোঝানো হচ্ছে। টু এটিও দ্বারা সংখ্যা বা পরিমাণ আমরা বুঝিয়ে থাকি, কয়টি আছে সেই পরিমাণ হিসাবে টু বা ওয়ান। মাছ এটা দ্বারা আমরা পরিমাণ বুঝাচ্ছি, মেনি এগুলো দ্বারা পরিমাণ বোঝানো হচ্ছে। মাছ অর্থ অনেক, মেনি অর্থ অনেক। তো মাছ এবং মেনির মধ্যেও ব্যবহারের পার্থক্য আছে, সেটি আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। এখানে কয়েকটি এক্সাম্পল দেখতে পাচ্ছ, এক্সাম্পল অর্থ বলে নিই, উদাহরণ। হি ইজ এ রিচ ম্যান, সে হচ্ছে একজন ধনী ব্যক্তি। তাহলে এখানে দেখতে পাচ্ছ রিচ ম্যান ধনী ব্যক্তি, তাহলে সে কেমন ব্যক্তি, ধনী ব্যক্তি। আমরা লিখতে পারতাম হি ইজ এ পুয়ার ম্যান, এটাও লিখতে পারতাম, আর রিচ লিখেছি, এটাও হয়েছে। এখানে রিচ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ তার অবস্থান বোঝাচ্ছে রিচ এই শব্দটি। হি ইজ এ ম্যান সে একজন পুরুষ বা সে একজন মানুষ, এটা বলতে পারি আমরা। তো সে কেমন মানুষ, সে ধনী মানুষ নাকি গরিব মানুষ, সেটা আমরা বোঝানোর জন্য কি ইউজ করেছি, রিচ। অর্থাৎ সে একজন ধনী মানুষ। এর দ্বারা আমাদের এই রিচটি কার দোষ, গুণ বা অবস্থান বোঝাচ্ছে, কার অবস্থান বোঝাচ্ছে, এ হির, তার। এখানে আমরা একটা প্রনাউন ইউজ করেছি, এই প্রনাউনটির আমরা দেখো বলে দিয়েছি প্রনাউন বা নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে এই রিচ দ্বারা হি এই প্রনাউনটির অবস্থান প্রকাশ পাচ্ছে। সো এখানে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ এ ব্লু পেন, এটি হচ্ছে একটি নীল কলম। এখানে দেখতে পাচ্ছ ব্লু এটি হচ্ছে কি একটি নীল। তাহলে এই ব্লু দ্বারা কাকে বোঝানো হচ্ছে, কলমকে। ব্লু পেন, এই পেন একটি নাউন, এর দ্বারা এই ব্লু এটি এই পেনকে বোঝানো হচ্ছে, সেজন্য ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই পেন এই কলমটির অবস্থান বোঝাচ্ছে, এটি দেখতে কেমন সেটা বোঝানো হচ্ছে। সো এখানে ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ। হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে। তাহলে এখানে দেখো মাচ এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আমাদের এই মাছ শব্দটি কাকে মডিফাই করেছে, এই নাউনকে মডিফাই করেছে, সরি প্রনাউন এ হি কে মডিফাই করেছে, এবং বলতে পারি আমাদের এই মানিকে মডিফাই করতে পারে, কারণ কত কি পরিমাণ টাকা আছে, এই যে হচ্ছে মানি, অনেক টাকা। সো এখানে মাছ হচ্ছে আমাদের প্রনাউন অ্যাডজেক্টিভ, এবং এ কাকে বোঝানো হচ্ছে, হি কে। সো হি এই প্রনাউনটিকে এর অবস্থান বোঝানোর জন্য বা এর পরিমাণ বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করেছি, মাছ। সো এখানে মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, এটা আমরা সকলে জানি। দেখতে পাচ্ছ রিড, রিড অর্থ পড়া, অর্থাৎ কেউ যদি পড়াশোনা করে থাকে তাহলে সেটাও এক ধরনের কাজ। রান, রান অর্থ দৌড়ানো, অর্থাৎ কেউ যদি দৌড়াদৌড়ি করতেছে এটা হচ্ছে কি এক ধরনের কাজ। সিং এটা হচ্ছে গান গাওয়া, তাহলে এটা যদি আমরা সিং এটা হচ্ছে এটাও কাজের মধ্যে পড়ে, কারণ কিছু করতেছে, এটা এক ধরনের কাজ। গান গাইতেছে, গাইতেছে এটা কি একটা কাজ। ইট, ইট হচ্ছে খাওয়া, তাহলে এই ইট এটি কি কিসের মধ্যে পড়তেছে, ভার্বের মধ্যে, কারণ খাওয়াটাও একটা কাজের মধ্যে ধরতে পারি আমরা। সি দেখা, কোনো কিছু দেখা, এটাও কি কাজ। প্লে এটা হচ্ছে খেলাধুলা করা, এটাও কি একটা কাজের মধ্যে পড়তেছে। ওয়াক হাঁটা, এটাও এক ধরনের কাজের মধ্যে পড়ে। রাইট অর্থ লেখা, এটা একটা কাজ। গো যাওয়া, এটা একটা কাজ, সো এটা ভার্ব। স্লিপ অর্থ ঘুমানো, এটা এক ধরনের কাজ, সো এটা ভার্ব। সে অর্থ কোনো কিছু বলা, সো এটাও এক ধরনের ভার্ব। কয়েকটি উদাহরণ দিয়ে রেখেছি আমি, দেখো দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলছে। তাহলে এখানে প্লে এটা একটি ভার্ব, বুঝতে পারছো, কারণ প্লে দ্বারা এখানে খেলা বোঝানো হচ্ছে। হি রিডস এ স্টোরি বুক, সে গল্পের বই পড়ছে। তাহলে দেখো এখানে রিডস পড়ছে, এখানে রিডস দ্বারা কি বোঝানো হচ্ছে, পড়ছে। সো এখানে কি পড়তেছে, গল্পের বই পড়তেছে, তাহলে এখানে তার কাজ বোঝানো হচ্ছে কি দ্বারা, রিডস দ্বারা। সো এখানে এই রিডস এটি হচ্ছে কি ভার্ব। দে সিং কোরাস, তারা
দলীয় সঙ্গীত গাইছে, বা কোরাস মানে অনেকে মিলে গাওয়া, তারা দলীয় সঙ্গীত গাইছে। সো এখানে সিং দ্বারা কি বোঝানো হচ্ছে? গাওয়া বোঝানো হচ্ছে। সো এটি হচ্ছে এক ধরনের ভার্ব। উই উইল ইট বার্গার, আমরা বার্গার খাবো। দেখো এই ইট দ্বারা আমরা এখানে কি খাওয়া অর্থ বুঝিয়েছি। সো এখানে ইট হচ্ছে আমাদের কি ভার্ব, কারণ কোনো কিছু খাওয়াও কি ভার্ব। এবার আমরা আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব এমনকি কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন কুইকলি, স্লোলি, কেয়ারফুলি, আর্লি, সুইফটলি, ভেরি, ওয়েল, সুন, ফাস্ট, অলওয়েজ ইত্যাদি। তাহলে দেখতে পাচ্ছ কুইকলি মানে দ্রুত, স্লোলি মানে হচ্ছে আস্তে, কেয়ারফুলি যত্ন সহকারে, আর্লি তাড়াতাড়ি, সুইফটলি অতি দ্রুততার সাথে, ভেরি খুব, ওয়েল ভালো, সুন শীঘ্রই, ফাস্ট দ্রুত, অলওয়েজ সবসময়। এগুলো কয়েকটা উদাহরণ আছে। হি ওয়াক্স স্লোলি, সে আস্তে হাঁটছে, সে আস্তে হাঁটে। তাহলে দেখো স্লোলি এটা কাকে মডিফাই করেছে? আমাদের এই ওয়াককে। দেখো আমরা বলেছি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব এমনকি সেন্টেন্স অথবা যে কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে। এখানে আমাদের কাকে নির্দেশ করছে? ভার্বকে। এই যে দেখো ওয়াক্স, এই ওয়াক্স দ্বারা কাকে নির্দেশ করছে? ওয়াক্স অর্থ হাঁটা। সো এটা এক ধরনের ভার্ব, যেহেতু হাঁটাও একটা কাজ, সো এটা কি ভার্ব। এবং এই ভার্বকে কে নির্দেশ করছে, মডিফাই করছে? স্লোলি। কিভাবে? সে হাঁটতেছে আস্তে হাঁটতেছে। আমরা চাইলে এখানে কুইকলিও ইউজ করতে পারতাম, এই যে কুইকলি ইউজ করতে পারতাম, সে দ্রুত হাঁটে। তাহলে এখানে ব্যবহার করছে কি স্লোলি, সে আস্তে হাঁটে বা দ্রুত হাঁটে যেটাই বলি। তাহলে কুইকলি বা স্লোলি যেটা ইউজ করতাম, এরা কাকে মডিফাই করতো? এই ভার্বকে। কিভাবে হাঁটে? এখানে শুধু আমরা এটা বলতে পারতাম হি ওয়াক্স, সে হাঁটে। তাহলে এখানে কিভাবে হাঁটে সেটা বোঝানোর জন্য আমরা স্লোলি ইউজ করেছি, চাইলে কুইকলি ইউজ করতে পারতাম। তাহলে কিভাবে হাঁটতেছে সেটা বোঝানোর জন্য যখন আমরা একটি ওয়ার্ড ইউজ করেছি সেটি হয়ে গেছে অ্যাডভার্ব, কারণ এটা আমাদের ভার্বকে বোঝানো হয়েছে, ভার্বকে নির্দেশ করছে। ইউ আর ভেরি ব্যাড, তুমি খুব খারাপ। এখন আমরা চাইলে এটা বলতে পারতাম ইউ আর ব্যাড, এই ভেরি এটিকে বাদ দিয়ে আমরা চাইলে ইউ আর ব্যাড এটাও বলতে পারতাম। তাহলে ইউ আর ব্যাড তুমি খারাপ, কিন্তু যখন আমরা ভার্ব ভেরি এই শব্দটি ইউজ করেছি তখন এই ভেরি কাকে বুঝিয়েছে? আমাদের ব্যাডকে। কি রকম খারাপ? খুব খারাপ। তাহলে খুব খারাপ বোঝানোর জন্য আমরা কি ইউজ করেছি? ভেরি। এজন্য আমাদের ভেরি হয়ে গেছে কি অ্যাডভার্ব, কারণ এটি আমাদের যে অ্যাডজেক্টিভ আছে ব্যাড, মানে তার অবস্থান কেমন, সে খারাপ, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এই ব্যাডকে যখন ভেরি এই শব্দটি মডিফাই করছে, অর্থাৎ ভেরি এই শব্দটি নির্দেশ করছে কাকে? ব্যাডকে। এই জন্য ভেরি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপর একটা উদাহরণ দেখো, লিসেন কেয়ারফুলি টু ইউর টিচার, তোমার শিক্ষককে মনোযোগ সহকারে শুনো, যত্ন সহকারে শুনো। তাহলে এখানে দেখো কেয়ারফুলি মানে যত্ন সহকারে বা গুরুত্ব দিয়ে। তাহলে কিভাবে শুনতে বলছে? যত্ন সহকারে। তাহলে যত্ন সহকারে কি করতে হবে? শুনতে হবে। তাহলে এই লিসেন এটি হচ্ছে কি আমাদের ভার্ব, এই ভার্বকে নির্দেশ করছে কি? আমাদের কেয়ারফুলি। এটি এটি কেয়ারফুলি এটি আমাদের লিসেনকে নির্দেশ করার কারণে কেয়ারফুলি হয়ে গেছে কি আমাদের অ্যাডভার্ব। চাইলে আমরা এভাবে লিখতে পারতাম লিসেন টু ইউর টিচার, তোমার শিক্ষককে শুনো। কিন্তু যখন আমরা লিসেন এই ভার্বটির জন্য আলাদা আরেকটি শব্দ যুক্ত করে ভার্বটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছি, তখন এটি হয়ে গিয়েছে অ্যাডভার্ব। অর্থাৎ এই ভার্বকে আমরা মডিফাই করার জন্য বা ভার্বকে আরো নির্দেশ করার জন্য আমরা কেয়ারফুলি এই শব্দটি ইউজ করেছি। পরে উদাহরণটি দেখো, কাম আর্লি আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ দ্রুত আসো অন্যথায় তুমি ট্রেনটি মিস করবে। তাহলে এখানে দেখো কাম আর্লি, তাহলে কিভাবে আসতে বলছে? দ্রুত, আর্লি তাড়াতাড়ি আসো। তাহলে তাড়াতাড়ি আসতে বলছে, অন্যথায় আদারওয়াইজ মানে অন্যথায় তুমি ট্রেনটি মিস করবে। তাহলে কিভাবে আসতে বলছে? দ্রুত আসতে বলছে, না হলে ট্রেন মিস করবে। সো এখানে আর্লি হচ্ছে কামকে মডিফাই করার কারণে আর্লি হয়ে গেছে অ্যাডভার্ব। কারণ আমরা চাইলে এটাও বলতে পারতাম কাম আসো আদারওয়াইজ, অন্যথায় তুমি ট্রেনটি মিস করবে, কাম আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন, চাইলে এটা বলতে পারতাম। কিন্তু আমরা যখন আর্লি এই শব্দটি ইউজ করে কামকে মডিফাই করে ফেলেছি, অর্থাৎ কাম সম্পর্কে আরো বাড়তি কোনো তথ্য দিয়েছি এবং কামের গুরুত্ব বাড়িয়ে দিয়েছি, তখন এই আর্লি এই শব্দটি দিয়ে আমরা কামের গুরুত্ব বাড়িয়ে দিয়েছি। সো আমাদের আর্লি হয়ে গিয়েছে অ্যাডভার্ব। সো আমাদের এই আর্লি এটি কামের এই কাম এই আসো এই ভার্বটিকে মডিফাই করার কারণে আর্লি এটি আমাদের
অ্যাডভার্ব। আশা করি অ্যাডভার্ব বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব প্রিপজিশন নিয়ে। প্রিপজিশন কাকে বলা হয়? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে যে নাউন বা প্রনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। অনেকগুলো প্রিপজিশন আছে, যেমন অ্যাট, ইন, উইথ, বাই, ফর, টু, অফ, ফ্রম, উইথ, অ্যাগেনস্ট, আপ, আপন, অন, ইন, ইনটু, বিহাইন্ড, আফটার, আন্ডার। এগুলো প্রত্যেকটি এক এক ধরনের অর্থ নির্দেশ করে। সেগুলো আমরা প্রিপজিশনের জন্য আলাদা ক্লাসে আলোচনা করব। এখন দেখো আমাদের দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবলের উপরে। এখন দেখো এখানে এই যে আমাদের দ্য টেবল, এই নাউনটির পূর্বে বসছে কে? অন। এই অনটি বসে কার সাথে আমাদের সংযোগ স্থাপন করেছে? এই বুক এই নাউনটির সাথে সংযোগ স্থাপন করে দিয়েছে। তাহলে এই জন্য আমাদের অন হয়ে গিয়েছে কি? প্রিপজিশন। অর্থাৎ এটি নাউনের পূর্বে বসে এটি আরেকটি শব্দ ধরতে পারি এই বুকের সাথে সংযোগ স্থাপন করেছে, সেই জন্য আমাদের অন হয়ে গেছে প্রিপজিশন, কারণ এটি আমাদের নাউনের পূর্বে বসেছে। দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ বইটি টেবলের উপরে। কিসের উপরে? টেবলের উপরে। এজন্য টেবলের সাথে সংযোগ স্থাপন করছে কার? বইয়ের। এজন্য অন হচ্ছে প্রিপজিশন। দে লিভ ইন ঢাকা, তারা ঢাকায় বাস করে। এখানে আমাদের ইন এটি একটি প্রিপজিশন। কেন? কারণ হচ্ছে এটি ঢাকা এই নাউনটির সাথে এখানে এই লিভ এই ভার্বটির সাথে আমাদের সংযোগ স্থাপন করে দিয়েছে। সো এখানে আমাদের ইন হচ্ছে প্রিপজিশন, কারণ এটি আরেকটি শব্দের নাউনের সাথে অন্য আরেকটি শব্দ আমরা বলে দিয়েছি সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্বন্ধ প্রকাশ করলে। তার মানে সেন্টেন্সের অন্তর্গত অপর আরেকটি ওয়ার্ডের সাথে এই নাউন ঢাকা এর সাথে সংযোগ স্থাপন করছে কে? ইন। সো এজন্য ইন হচ্ছে প্রিপজিশন। আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সাথে বাস করি। এখানে দেখো এইখানে উইথ হচ্ছে একটি প্রিপজিশন। কেন? কারণ হচ্ছে মাই প্যারেন্টস, আমার পিতামাতা। আমার পিতামাতা এই নাউনটির সাথে আমি কার সাথে সংযোগ স্থাপন করেছি? লিভ এটির সাথে, অন্য আরেকটি শব্দের সাথে। সো এখানে উইথ হচ্ছে প্রিপজিশন। এবার আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। অনেকগুলো কনজাংশন আছে, এন্ড, বাট, অর, ইয়েট, ইফ, দো, সিন্স, লেস, আনলেস, আনটিল, বিকজ। এই সবগুলো আলাদা আলাদা অর্থ আছে, এগুলো আমরা কনজাংশনের জন্য অন্য কোনো ক্লাসে আলোচনা করব। দেখো, জামাল এন্ড কামাল উইল কাম টুডে, জামাল এবং কামাল আজকে আসবে। তাহলে এখানে দেখো আমি জামাল এবং কামালের মধ্যে যে সংযোগ স্থাপন করেছি তার দুইটা শব্দকে যুক্ত করার জন্য আমি কি ইউজ করেছি? এন্ড, এটি কনজাংশন ইউজ করেছি। সো এখানে আমাদের এই এন্ড এটি হচ্ছে কনজাংশন। এরপরে দেখো 5 years passed since we had met, 5 বছর চলে গিয়েছে, 5 বছর অতিক্রম হয়ে গিয়েছে আমরা দেখা করেছিলাম। তাহলে দেখো এখানে সিন্স এই শব্দটি এটি এই যে উই হ্যাড মিট, এই যে একটা ক্লজ বলতে পারি আমরা। তারপরে এই 5 years past এর একটা ক্লজ, এই দুইটা ক্লজকে সংযুক্ত করেছে কে? সিন্স। এই জন্য এই সিন্সটা হচ্ছে একটা কনজাংশন। 5 বছর অতিক্রম হয়ে গেছে তোমার সাথে দেখা করেছি। I will wait until you come, আমি অপেক্ষা করব until যতক্ষণ পর্যন্ত না তুমি আসো। দেখো you come তুমি আসো, এই you come এই ক্লজটির সাথে আরেকটি ক্লজ I will wait এর সাথে সংযোগ স্থাপন করেছে কি আমাদের? until। সো এখানে until হচ্ছে আমাদের কনজাংশন। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কনজাংশন সম্পর্কে। এবার আমরা আলোচনা করব ইন্টারজেকশন নিয়ে। যে ওয়ার্ড আনন্দ, দুঃখ, বিস্ময়, বেদনা, ভয়, ঘৃণা ইত্যাদি মনের আবেগ বা অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যা ইন্টারজেকশন অনেকগুলো আছে, যেগুলো হচ্ছে ওহ, আহ, এলাস, হুররা, ব্রাভো, হুশ, ফাই, এগুলো হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডগুলো কখন কখন আমরা ব্যবহার করতে পারি উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এলাস, আই এম আনডান, অর্থাৎ হাই, এলাস অর্থ মানে হাই, আমার সর্বনাশ হয়ে গিয়েছে, আই এম আনডান আমার সর্বনাশ হয়ে গিয়েছে। হুররা, হুররা মানে আনন্দ প্রকাশের জন্য আমরা হুররা প্রকাশ করেছি, ইয়ে এরকম। তো উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটি জিতে গিয়েছি। তাহলে হচ্ছে কি আমরা খেলা জিতেছিলাম। বা এরপরে দেখো তার মানে হচ্ছে হি হুররা দিয়ে এটা কি আমাদের আনন্দ প্রকাশ করেছে। সো এখানে এই হুররা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। আহ, হি ইজ ডেড, আহ সে হচ্ছে
সে মারা গিয়েছে। তাহলে দেখো সে হচ্ছে মৃত, এটি আমরা বোঝানোর জন্য এর আগে দুঃখ প্রকাশ করার জন্য কোন শব্দ ইউজ করেছি? আহ। সো এখানে আহ, হুররা, এলাস এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন।